আমি আমার ঘর থেকেই শুনতে পেলাম অনিরুদ্ধদা গলা তুলে বলছে, মাধবরাম, মাধবরাম, আমার টেবিলের ওপর থেকে আমার একটা লাল রঙের বাক্সটা কোথায় গেল? সঞ্চারী, এই সঞ্চারী! অনিরুদ্ধদা যে রীতিমতো বিরক্ত হয়েছে সেটা বুঝতে পারছিলাম। আমি আমার ঘরে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম। চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে অনিরুদ্ধদার দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম, আরে কি হলো, এত চেঁচামেচি কিসের? আর বলিস না ভাস্কর, উপরে কাল রাতে বাক্সটা রাখলাম, এখন সেটা খুঁজে পাচ্ছি না। সে কি, তোমার ঘরের টেবিলের উপর থেকে বাক্সটা যাবে কোথায়? নির্ঘাত তুমি কিংবা বৌদিমণি ভুল করে অন্য কোথাও রেখে দিয়েছো। আমারও সেটাই মনে হয়। আমারও মনে হয় নিশ্চয়ই এটা সঞ্চারীর কাজ। সঞ্চারী বাক্সটা কোথাও সরিয়ে রেখেছে। আমাদের কথাবার্তা শুনে রান্নাঘরের দিক থেকে বৌদিমণি কাপড়ে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বলল, কি ব্যাপার? এত চেঁচামেচি কিসের? কি হয়েছে বলো তো? অনিরুদ্ধদা ঠিক আগের মতোই বলল, আমার ঘরে টেবিলের ওপর যে লাল রঙের বাক্সটা ছিল সেটা কোথায় গেল? কাল রাতেও আমি ওখানে দেখেছি ওটা, আর আজ সকালে দেখছি ওটা নেই। ও, এই কথা! এমনভাবে বলছো যেন না জানি কত দামি জিনিস রয়েছে। বাক্সটা তো পুরো ফাঁকা। কাল রাতে বোধহয় কোনোভাবে ঘরে বিড়াল ঢুকেছিল। সকালে দেখি বাক্সটা টেবিলের নিচে খুলে পড়ে রয়েছে। ভেতরে ভেলভেটের দামি কাপড়, তবে ফাঁকা বাক্সের ভিতর একটা পেন ছিল। যাই হোক, সেটা আমি তুলে রেখেছি ওই তোমার আলমারির ভিতরে। বাক্সটা টেবিলের ওপর রাখার কি দরকার সেটাই তো আমি বুঝলাম না। আর ওরম একটা ফাঁকা বাক্স রেখেছই বা কেন? কথাটা শুনে অনিরুদ্ধদার মুখটা কেমন যেন অদ্ভুত হয়ে গেল। রীতিমতো উত্তেজিত গলায় এসে বলল, পেনটা আছে তো? আছে আছে, ওখানেই আছে। উফ, আমি ভাবলাম না জানি কি হয়েছে। আচ্ছা ছাড়ো, বাই দ্য ওয়ে, তোমরা বেরোচ্ছ কখন? বৌদিমণি আর অপেক্ষা করল না, কারণ অনিরুদ্ধদা আর অপেক্ষা করেন। তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে গেছে আলমারির কাছে। আমি ঘরে ঢুকে একটু হাসতে হাসতে বললাম, এই কি ব্যাপার বলো তো, একটা ফাঁকা বাক্স, তার মধ্যে সামান্য একটা পেন, আর সেটা তুমি এত যত্ন করে রেখে দিয়েছো। আর সে যাই হোক, কিন্তু ওটার জন্য এত চিন্তা করছো কেন বলো তো? অনিরুদ্ধদা এগিয়ে গিয়ে আলমারি থেকে বাক্সটা বার করলো। একটা লাল রঙের ছোট্ট বাক্স, আকারে চার কোনা হাতখানেক হবে। বাক্সটার উপরের দিকে ডালাটা খুলতেই ভেতরটা দেখা গেল ফাঁকা। নিশ্চয়ই এর মধ্যে চৌকো মতো কিছু থাকতো, এখন সেসব নেই। অনিরুদ্ধদা তার ভেতরে হাত ঢুকিয়ে বার করে আনলো একটা পেন। তবে পেনটা একটা প্লাস্টিকের কাগজে মোড়া। সেটার দিকে তাকিয়ে অনিরুদ্ধদার মুখে একটা অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল। তারপর বলল, এই তো, আসলে কাল দুপুরের দিকে পুরনো ট্রাঙ্ক বাক্সটা ঘাঁটতে ঘাঁটতে এটা খুঁজে পেয়েছিলাম। তারপর ভাবলাম একটু দেখে শুনে আলমারিতে তুলে রাখবো, তার আগে এইসব হয়ে গেল। যাকে, শেষমেশ পাওয়া গেছে, এটাই ভালো। আমি পেনটার দিকে ভালো করে তাকালাম। প্লাস্টিকে মোড়া থাকলেও রোদের আলোয় মোটামুটি দেখা যাচ্ছিল। একটু পুরনো পেন, সেটা বোঝা যায়। তবে তার চেয়েও যেটা আশ্চর্য ব্যাপার, সেটা হলো পেনটার পেছনের দিকে, অর্থাৎ যেখানে পেনের শীষ ধরার জন্য জায়গা থাকে, সেখানে অদ্ভুত একটা গোল ধাতুর মতো কিছু রয়েছে। সেদিকে তাকিয়ে বললাম, আরে পেনটা দেখে যতটা পুরনো মনে হয়েছিল ততটা পুরনো তো নয়। আর দেখে তো মনে হচ্ছে এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু একটা। না হলে তুমি এত যত্ন করে তো এটা এখানে রেখে দিতে না। কি ব্যাপার বলো তো? ব্যাপারটা তেমন কিছু নয়। আসলে এই পেনটা হলো একটা অদ্ভুত কেসের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এটা সংগ্রহ করা। তুই তো জানিস যে আমার এমন অদ্ভুত শখ আছে। যেটা তোর কাছে অদ্ভুত বলে মনে হয় সেখান থেকে আমি কিছু না কিছু একটা সংগ্রহ করে রাখি। এই পেনটা কেমন হঠাৎ করে চোখে পড়ে গেল। পেনটা অনিরুদ্ধদা আবার বাক্সের ভেতরে ভরে আলমারিতে তুলে রাখল। আমি বুঝতে পারছিলাম এই পেনটার সাথে নিশ্চয়ই কোনো একটা কেস জড়িয়ে রয়েছে। তাই বললাম, আচ্ছা অনিরুদ্ধদা, নিশ্চয়ই কোনো কেসের ব্যাপার জড়িয়ে আছে, তাই না? সেই ব্যাপারটা কি বলবে? আসলে অনেক দিন তো হলো, বুঝতেই পারছো, নতুন করে কিছু। অনিরুদ্ধদার কাছে যে কেসের কমতি রয়েছে তা কিন্তু নয়, কিন্তু সম্প্রতি মাস দুয়েকে সে যেই সমস্ত কেসের সমাধান করেছে সেগুলো অতি সামান্য চুরি কিংবা খুন। সেটা ফলাও করে বলার মতো কিংবা লেখার মতো কিছুই নেই। আমার কথা শুনে অনিরুদ্ধদা সামান্য হেসে বলল, আমি বুঝতে পারছি ভাস্কর, তুই এমন কিছু একটা চাইছিস যেটা একটু অন্যরকম।
যাতে তোর লিখতে একটু সুবিধা হয়, তাই তো? কিন্তু বিশ্বাস কর, এই কেসটায় তেমন কিছুই নেই। অতি সোজা সাপটা একটা কেস, কিন্তু এটা বিশেষ কারণে কেসটা আমার মনে আছে। কথা বলতে বলতে অনিরুদ্ধদার চোখ জানলা দিয়ে বাইরের দিকে চলে গেল। অনিরুদ্ধদা যখন অনেকদিন আগের কোনো কথা ভাবার চেষ্টা করে তখন সে এমনটাই করে। আমি বুঝতে পারলাম একটা কেসের গল্প শুনতে চলেছি। তাই তাড়াতাড়ি সামনের চেয়ারটা দখল করে বসতেই অনিরুদ্ধদা মাথার পেছন দিকে হাত রেখে হেলান দিল। বলি, পেয়েছো? তোমার ওই কি বলে বাক্সটা, এমন কি হিরে জহরি রয়েছে তার মধ্যে যে সকাল সকাল পাগল হচ্ছ বাক্সটার জন্য? আচ্ছা সঞ্চারী, আমার একটা কথা বলো তো, এই যে হিরে সোনা মুক্ত এই সমস্ত কিছু এত দাম হয় কেন? এ আবার কেমন প্রশ্ন? দাম তো এগুলোর বেশি কারণ এর চাহিদা আছে, অথচ সেই হিসেবে এগুলো তো কম রয়েছে। না ভাস্কর, আসলে আমরা এগুলোকে দামি বলে মনে করি। সোনা আর লোহা দুটোই কিন্তু ধাতু, অথচ সোনাকে আমরা তার উজ্জ্বলতার জন্য গুরুত্ব দিই, তাই সে এত দামি। আর লোহা আমাদের কাছে সহজলভ্য, তার বেশি পাওয়া যায় না। আর বেশি পাওয়া যায় তাই একটু আমাদের কাছে কম দামি। আসলে আমরা দাম দিচ্ছি বলেই কিন্তু দামি, না হলে সোনা এবং ধাতু ও হিরে সামান্য একটা পাথরের খণ্ড। অনিরুদ্ধদার কথা শুনে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। ও কি সুন্দর সমস্ত বিষয় এমনভাবে ভাবতে পারে যেমনভাবে আমরা কখনোই ভাবতে পারি না। সে যাই হোক, অনিরুদ্ধদা কথা বদলে নিয়ে বলল, সে যাই হোক, সেসব কথা অপ্রয়োজনীয়। এইসব কথা মানুষ কখনো ভাববে না। মানুষ ভাবলেই কিন্তু দুনিয়ার অর্থনৈতিক ব্যবস্থার একটা বিশাল পরিবর্তন চলে আসবে। যে সোনা, সে সোনা কিংবা আরও কোনো দামি জিনিসপত্র মানুষকে না বন্ধক দিলেই তো তার দাম কমে আসবে। তবে মানুষ কখনোই তা বন্ধ করবে না। এর ওপর সরকারের কিন্তু একটা বড় হস্তক্ষেপ রয়েছে। তুই কি বলেছিলি? ওই পেনটার কথা, তাই না? আমি বলছিলাম যে ওই পেনটা আসলে কোনো একটা কেসের সাথে সম্পর্কিত, যে কেসটা অতি সাধারণ হলেও তাতে এমন কিছু একটা আছে যেটা তোমার অদ্ভুত লেগেছে। অনিরুদ্ধদা চেয়ারে সোজা হয়ে বসল, তারপরে বলল, অনেক বছর আগের কথা, প্রায় আজ থেকে 7-8 বছর হবে। এই তদন্তের কাজে তখন আমি প্রথম। সামান্য কয়েকটা কেস দিয়ে নিজেই নিজের হাত পাকিয়েছি। আর পুলিশের দু একটা কেসে সামান্য সাহায্য করে পরিচিতি সবে গড়তে শুরু করেছি। ঠিক এমন সময় ঘটনাটা হলো। তখন এখানে থাকতাম না, তখন থাকতাম অন্যদিকে। তবে মাধবরাম আমার সঙ্গে ছিল। পুলিশের এক অফিসার ছিলেন তখন, তার নাম গোবিন্দ সামন্ত। সামান্য দু একটা কেসে আমি তাকে সাহায্য করেছিলাম, তাই ভদ্রলোকের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তার বয়স আমার থেকে অনেকটা বেশি হলেও তিনি কিন্তু একদম বন্ধুর মতো মিশতেন। কথায় কথায় গোবিন্দবাবু বলতেন, অনিরুদ্ধবাবু, এই গোটা দুনিয়াতে বুঝলেন একটু বন্ধুর মতো হওয়া দরকার। সবাই বন্ধুর মতো না হলে এই সমাজে বেঁচে থেকে কোনো লাভ নেই। সবার কাছে যদি গোমরা মুখে কিংবা ভয় পেয়ে থাকতে হয় তাহলে তো হয়েই গেল, দুদিনে সব শেষ। ভদ্রলোক প্রথম প্রথম দুই একবার আমায় আপনি আগে এই করে কথা বলেছিলেন। কিন্তু সত্যি বলছি ভাস্কর, ভদ্রলোকের বয়স আমার থেকে অনেক বেশি। এখন যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তার বয়স হতো ওই ধরো না 50-এর ওপরে। তাহলেই ধারণা করতে পারছিস ভদ্রলোকের বয়স আমার থেকে কতটা বেশি ছিল। তার বয়স বেশি হলেও কিন্তু বেশ যুবক পুলিশের মতোই কর্মতৎপর ছিলেন। সবচেয়ে বেশি তার জীবনটা আমায় আকৃষ্ট করতো তা হলো গোবিন্দবাবু ছিলেন সৎ। তিনি জীবনে কখনো পুলিশের চাকরিতে একটা টাকা অন্য উপায়ে উপার্জন করেননি। এখন তো এইসব আকসার হচ্ছে না। একদিন সকালে গোবিন্দবাবু আমাকে টেলিফোন করে বললেন, অনিরুদ্ধ, যদি কোনো কাজে ব্যস্ত না থাকো তাহলে একবার চলে এসো তো। এই মিত্তির লেনের বাজারটার কাছে রয়েছি। এই মাছ বাজার পেরিয়ে যেখানে সবজি বাজার শুরু হয়েছে তার কাছেই একটা খুন হয়েছে। গোবিন্দবাবুর কথা শুনে টেলিফোনটা রেখে সবে জামা বদলে নিচ্ছি, মাধবরাম চা নিয়ে এসছে। চায়ে চুমুকও দিচ্ছি। ঠিক তখনই বাইরে সিঁড়িতে কার যেন পায়ের শব্দ শুনতে পেলাম। মাধবরাম তাড়াতাড়ি নিচের দিকে চলে যেতেই একটু পরে দরজার সামনে মাধবরামকে প্রায় ঠেলে সরিয়ে দিয়ে ঢুকলেন এক ভদ্রলোক। অতি সাধারণ চেহারা, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, চোখে একটা চশমা। ভদ্রলোকের গোটা মুখে ঘাম ছাড়া যেটা ফুটে উঠছে সেটা হলো ভয়। তাছাড়া ভদ্রলোক রীতিমতো হাঁপাচ্ছেন। দেখে বোঝা যায়
তিনি বেশ খানিকটা দৌড়ে কিংবা তাড়াহুড়ো করে এসছেন। গায়ের রং মাঝারির দিকে, উচ্চতা 5 ফুটের চেয়ে সামান্য বেশি হবে। তবে বিশেষত্ব বলতে তার মুখে তার নাকটা বেশ খানিকটা লম্বা। ভদ্রলোক তাড়াতাড়ি ঘরে ঢুকে বললেন, অনিরুদ্ধবাবু, আপনার কাছে এসে আপনি আপনি নিশ্চয়ই মৃত্যুকদের বাজারের কাছে হওয়া খুনটার খবর এখনো পাননি? ভদ্রলোককে দেখে এবার আমি চিনতে পারলাম। ভদ্রলোক আমাদের পাড়াতেই থাকতেন। বড় রাস্তার মোড়ের কাছ দিয়ে যাওয়ার সময় কয়েকবার চায়ের দোকানে তাকে দেখতে পেয়েছি। আমি তাকে বসতে বলে বললাম, আপনি তো এই পাড়াতেই থাকেন, তাই না? আপনাকে চায়ের দোকানে কয়েকবার দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু আপনি আমার কাছে কেন বলুন তো? ভদ্রলোক বসলেন। শুধু বসলেন না, যেন ধপ করে পড়ে গেলেন চেয়ারের ওপর। তারপর ধরা গলায় বললেন, আপনার সাথে পুলিশের ভালো যোগাযোগ আছে অনিরুদ্ধবাবু। আর তাছাড়া শুনেছি আপনি পুলিশের সাথেই কাজ করেন। আমি আমি একটু আগে মৃত্যুকদের বাজারের কাছে একটা খুন দেখেছি। তার কথা শুনে আমি চমকে উঠলাম। তবে তার সাথে একটা খটকাও লাগলো। লোককে খুন হতে দেখলে হয় আমরা বলি খুন হতে দেখেছি, না হলে বলি খুনিকে দেখেছি, কিন্তু ভদ্রলোক বললেন খুন দেখেছি। ব্যাপারটা কি? ভদ্রলোক তখন রীতিমতো ভয় পাচ্ছেন। তাই মাধবরামকে ভদ্রলোকের জন্য জল আনতে বলে আমি তাকে শান্ত হয়ে বসতে বললাম। বেশ খানিকটা সময় নিয়ে তিনি একটু ইতস্তত করে বললেন, আমি জানি অনিরুদ্ধবাবু, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করছেন না। আমি খুনিকে দেখিনি, খুন হতে দেখিনি, অথচ শুধু খুন দেখেছি। ব্যাপারটা আপনার কাছে অদ্ভুত বলে মনে হতে পারে, কিন্তু কিন্তু আমি নিজেও জানি না আমি আসলে কি দেখেছি। একদম ঘাবড়াবেন না, আপনার নামটা বলুন। মিহির, মানে মিহির লাহিড়ী। আমি একটা সরকারি অফিসে কেরানির কাজ করি। আজ রবিবার, তাই আজ কাজ ছুটি ছিল। সকালের দিকে বাজারে গিয়েছিলাম, আর তারপরে মাধবরাম জল নিয়ে এসেছিল। ভদ্রলোক জলটা হাতে নিয়ে শুধু খেলেন না, যেন গোগ্রাসে গিলে নিলেন। তারপর একটু ধাতস্থ হয়ে রুমালে মুখ মুছতে মুছতে বললেন, আপনার কাছে সময় আছে তো অনিরুদ্ধবাবু? তাহলে আমি আপনাকে প্রথম থেকে ব্যাপারটা বলি। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই ভদ্রলোক আবার বলতে শুরু করলেন, মৃত্যুকদের বাজারে আপনি নিশ্চয়ই এর আগে গিয়েছেন। মৃত্যুকদের বাজারের আগে পড়ে মাছের বাজার, আর তারপর সবজি বাজারের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা আছে। পাশাপাশি বেশ কয়েকটা বাড়ির পেছনের দিক, আর তার মাঝখান দিয়ে একটা ছোট গলি গেছে। সেই গলিটা মাছের বাজার থেকে সবজি বাজারকে যুক্ত করেছে। সামনের দিকে কি আছে তা আমি জানি না। আমি প্রতি রবিবার সকালের দিকে বাজারে যাই। আজও তেমনই গিয়েছিলাম। মাছের বাজার থেকে ঘুরে এসে গলি পেরিয়ে সবজি বাজারের দিকে গেলাম। এক মিনিট। মাছের বাজার থেকে সবজি বাজারে যাওয়ার জন্য ছোট গলি আছে সেটা আমি জানি, তবে বড় রাস্তাও আছে। তাহলে বড় রাস্তা দিয়ে আপনি গেলেন না কেন? ওটাই আমার ভুল হয়েছে। আর আসলে মাছের বাজার শেষ হয়ে উল্টো দিকে তো সবজির বাজার, মাঝখানে বড় পুরনো বাড়ি। বড় রাস্তা দিয়ে গেলে খানিকটা সামনের দিক হয়ে আবার ঘুরে যেতে হয়। গলি দিয়ে বেরিয়ে গেলে কাছাকাছি পড়ে। মাছের বাজার আর সবজির বাজারে আমার চেনা দুজন লোক রয়েছে। যারা রয়েছে তাদের কাছ থেকে আমি প্রতি রবিবার ওই মাছ আর সবজি কিনি আর কি। প্রতি রবিবার আপনি ওই দুজনের কাছ থেকেই মাছ আর সবজি কেনেন, তাই তো? আচ্ছা, তারপর? মাছের বাজার পেরিয়ে ছোট গলি দিয়ে সবজির বাজারের দিকে যাওয়ার আগে কি মনে হতে সামনে সোজা গলিটার দিকে একবার তাকালাম। ডান হাতে সবজির বাজার, বাঁ হাতে বড় রাস্তা পেরিয়ে গিয়ে সামনের লেনে পড়েছে। আর সেই ছোট্ট গলির দিকে তাকিয়ে দেখতে পেলাম দুজন দাঁড়িয়ে কথা বলছে। তবে দুজনের মধ্যে কারোর মুখটাই ভালোভাবে দেখতে পেলাম না। প্রথম কারণ হলো আমি তাড়াহুড়োয় ছিলাম। তাড়াতাড়ি বাজার সেরে বাড়ি ফিরতে হবে, বুঝতেই পারছেন। রবিবারের সকাল, গিন্নির হাতের রান্না করা খাবার, সেসব ভাবতে ভাবতেই তাড়াহুড়ো করছিলাম। তাই প্রথমে তেমন কিছুই দেখা হয়নি।
আমি ভদ্রলোকের কথা শুনে একটু সোজা হয়ে বসলাম। তার দুটো চোখ কেমন যেন হয়ে আসছিল, যেন মনে হচ্ছিল এবার সে আসল কথাটা বলবে। নিজের মতোই সবজি বাজারে চলে যাই, তারপর সবজি কিনে ফেরার সময় আবার ওই গলিটার কাছে এসে কি মনে হতে একবার পেছনে তাকিয়ে দেখতে পাই গলির ভেতরে এখন একজন বসে রয়েছে। তবে সে আমার দিকে পেছন করে বসে আছে। একবার দেখে মনে হলো এই লোকটাকে এর আগেও আমি এখানে দেখেছি। একটু আগেই যে দুজনকে দেখলাম তাদের মধ্যে এই লোকটা ছিল, কিন্তু লোকটা অদ্ভুতভাবে সামনের দিকে তাকিয়ে আমার দিকে পেছন করে দেয়ালে হেলান দিয়েছিল। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগলো। একটু আগেই দুজন এখানে দাঁড়িয়ে কথা বলছিল, আর এখন একজন উবু হয়ে বসে আমার দিকে পেছন করে রয়েছে। ব্যাপারটা কি? একটু কৌতূহল হতে এদিক ওদিক তাকালাম, দেখলাম কেউ কোথাও নেই। দুপা সামনের দিকে এগিয়ে গেলাম। গলিটার ভেতরের দিকে সোজা গিয়ে দু একটা বাড়ির কাছে আড়াল হয়ে যেতে বুঝতে পারলাম এখানে গলিটা শেষ। কিন্তু ভদ্রলোক তখনও ওভাবে বসে আছে। আমি গলা তুলে বললাম, আপনি ওখানে একা বসে কি করছেন? কোনো সমস্যা হয়েছে কি আপনার? মাঝে মাঝে এমনটা হয়। হঠাৎ করে কারো শরীর খারাপ হয়ে গেল, তখন সে রাস্তার কোনো একটা ফাঁকা জায়গা খুঁজে সেখানে বসে পড়ে। দূর থেকে ভদ্রলোকের ধুতি আর সাদা রঙের পাঞ্জাবি দেখে বেশ বয়স্ক বলে মনে হয়েছিল। আমি আরেকটু এগিয়ে গেলাম, কিন্তু লোকটা কোনো উত্তর তো দিলই না, আমার দিকে ঘুরেও তাকালো না। আরো খানিকটা এগিয়ে গেছি, ভেতরটা অন্ধকার হওয়ার কারণে কাছাকাছি এসে পড়ায় দেখতে পাচ্ছি না। তবে মনে হলো ভদ্রলোকের পেছনের দিকে জামার কাজটা বোধহয় সামান্য ভেজা, আর সেই জামার ধার দিয়ে একটা লাল রঙের ধারা এসে নেমেছে নিচে রাস্তার ওপরে। সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। এতক্ষণে বুঝতে পারলাম তার ওভাবে হেলান দিয়ে বসে থাকার কারণ। কোথাও বোধহয় গুরুতর আঘাত লেগেছে। আমি ভাবলাম মাথা টাথা ফেটেছে নাকি। এসব ভেবে সামনের দিকে আরেকটু এগিয়ে যেতেই দেখতে পেলাম তার গলার কাছটা ভেজা। ঠিক তখনই মনে হলো বড় ভুল করে ফেলেছি এ সময় এখানে এসে। তাড়াতাড়ি পিছিয়ে এলাম। গলিটা থেকে বাইরে বেরিয়ে পাশের গলিতে ঢুকতে যাব, ঠিক সেই সময় উল্টো দিকে বড় রাস্তা থেকে দু তিনজনকে একসাথে আসতে দেখলাম এদিকেই। আমি তাড়াতাড়ি পা বাড়ালাম। বাজারের ব্যাগটা উল্টো ধরলেও তাড়াহুড়োতে তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিয়ে যত দ্রুত সম্ভব এসে পড়লাম ছোট গলিটার শেষে। গলিটা পেরোবার সময় একবার তাকিয়ে দেখলাম দু তিনটে লোক ততক্ষণে গলিটার অপর প্রান্তে এসে পড়েছে। তারপর আর কিছু জানি না অনিরুদ্ধবাবু। এতক্ষণ ধরে আমি তার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর বললাম, অর্থাৎ আপনি ভয় পাচ্ছেন আপনি গোটা কেসটায় ফেঁসে যেতে পারেন, তাই তো? আর এই গোটা কেসে যদি একবার আপনি ফেঁসে যান, তাহলে আপনাকে তো ওই তিনজন দেখেছে, সেখান থেকে আপনি সহজে বের হতে পারবেন না। আপনি ওই সময় ওখানে গিয়েছিলেন, অথচ আপনি যে খুন করেননি সেটা কেউ বিশ্বাস করবে না ব্যাপারটা, তাই তো? হ্যাঁ অনিরুদ্ধবাবু, এটাই ব্যাপার। এবার এবার আপনি আমার সাহায্য করুন। আপনি আপনি দেখুন, আমি সত্যি বলছি, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি চুপ করে রইলাম, কিছুই বললাম না। আসলে এই সময় কিছুই বলা যায় না। এবার আমি বললাম, কিন্তু আপনি যে মিথ্যে কথা বলছেন না তারও তো কোনো প্রমাণ নেই। আপনার মুখের কথায় তো আর সবটা বিশ্বাস করা যায় না। আর তাছাড়া এই কেসটা এখন পুলিশের হাতে চলে গেছে। গোবিন্দবাবু আমায় যে কেসের ব্যাপারে ডেকেছেন সেটা এই কেসটাই। প্রথমে গিয়ে ব্যাপারটা দেখি, তারপর না হয় দেখছি। আমি কিছুক্ষণ ভেবে তারপরে আবার বললাম, দেখুন, আপনি যে গোটা কেসটায় ফেঁসে গেছেন সেটা তো বোঝাই যাচ্ছে। তবে আপনিও জানেন এই সময় যদি একটু এদিক থেকে ওদিক হয় তাহলে সমস্যাটা আপনারই হবে। তাই আমি বলবো আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না, এখানেই থাকবেন। প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নেব। আর হ্যাঁ, আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার কথায় কাজ হলো। ভদ্রলোক যেন কিছুটা ধাতস্থ হলেন। তারপর দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে একবার পেছনের দিকে তাকিয়ে বললেন,
আমি জানি অনিরুদ্ধবাবু, আপনি আপনি পারিশ্রমিক ছাড়া কাজ করেন না, তবে সেসব নিয়ে কোনো চিন্তা নেই। কেসটায় আমাকে বাঁচিয়ে দিতে পারলে আপনার পারিশ্রমিকের কমতি হবে না। আমি আর কোনো উত্তর দিলাম না। সামান্য হেসে ভদ্রলোককে আশ্বস্ত করতেই তিনি বেরিয়ে গেলেন। আচ্ছা, এবার বলতো ভাস্কর, এতটা পর্যন্ত শুনে গোটা কেসের ব্যাপারে তোর কি মনে হলো? মিহিরবাবু সত্যি কথা বলছেন নাকি মিথ্যে কথা? একটা না এতক্ষণ অনিরুদ্ধদা মিহিরবাবুর কথা শুনে চলেছিলাম। হঠাৎ প্রশ্ন করতে আমি বললাম, আরে এটুকু শুনে আমি কি করে বলবো যে আসল ব্যাপারটা কি? যদি সত্যি কথা বলে থাকেন তাহলে তিনি নির্দোষ, আর যদি মিথ্যে কথা বলে থাকেন তাহলে তিনি তোমার কাছে আসবেন কেন? আমি কিন্তু সেই মুহূর্তে একটা সন্দেহ করেছিলাম, আর আমার সেই সন্দেহটা সত্যি হয়েছিল বেশ কিছুদিন পর। যাই হোক, এতক্ষণ আমি একাই বসে অনিরুদ্ধতার কথা শুনছিলাম। এবারে কিন্তু বৌদিমণি এসে পড়ল। আমাদের ওভাবে বসে থাকতে দেখে আর অনিরুদ্ধদাকে কথা বলতে দেখে সে বুঝতে পেরেছিল তার আগের কোনো কেসের কথা বলছি। তাই সেও তাড়াতাড়ি গিয়ে মাধবরামকে বোধহয় কিছু একটা নির্দেশ দিয়ে তারপর এসে বসলো আমাদের পাশে। আচ্ছা, পেনটা কোনো কেসের বেশ গুরুত্বপূর্ণ সাক্ষী কিংবা সেরকমই কিছু, তাই না? আমারও এমনটাই মনে হচ্ছিল। না হলে এমন একটা পেনের জন্য অতটা উত্তেজিত হবে কেন? আর সেই ব্যাপারেই গল্প চলছে। তা যাই হোক, তারপর বলো। আসলে তখনও মার্ডার স্পটে আমি পৌঁছইনি। গোবিন্দবাবুর তলবে সবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। মৃত্যুদের বাজারের কাছে গিয়ে বুঝতে পারলাম বেশ লোক জমা হয়েছে। পুলিশের লোকেরা আমাকে মোটামুটি চিনত, তাই তাদের একজন এগিয়ে এসে বলল, মেজবাবু ওদিকে আছেন, আসুন। যে থানার আন্ডারে গোবিন্দবাবু আছেন তিনি সেখানকার মেজবাবু। আসলে তারপরেও আরও একজন রয়েছে, তবে তার মাথায় বিস্তর কাজের চাপ। থানায় তিনি বেশিরভাগ সময় থাকেন না বললেই চলে। মেজবাবু অর্থাৎ গোবিন্দবাবু আমায় দেখতে পেয়ে এগিয়ে এসে বললেন, কি করা যায় বলো তো অনিরুদ্ধ, কিছুই তো বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আরে এই যে এদিকে এসো, দেখো মৃতদেহটা ওখানে রয়েছে। তোমার খবর পেয়ে আমি মৃতদেহর কাছে কাউকে যেতে দেইনি। আমি এগিয়ে গেলাম। আগে মৃতদেহ দেখা দরকার। তারপর এগিয়ে যেতেই যে ব্যাপারটা দেখতে পেলাম তাতে কিন্তু মিহিরবাবুর বলা কথাগুলো মনে পড়ে গেল। সত্যি তো, গলিটার এক পাশ দিয়ে আমরা দুজন হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাইরের দিকে লোক জড়ো হয়েছে। তাদের কথাবার্তা চেঁচামেচির মাঝে সামনের দিকে তাকিয়ে দেখলাম দেয়ালে হেলান দিয়ে পড়ে রয়েছে একটা মৃতদেহ। লোকটার মুখ সামনের দিকে থাকলেও দেখে মৃতদেহ মনে না হওয়ার কারণ লোকটা যেভাবে চুপ করে দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছে। রক্তের ধারা পাশের ছোট গলিটা দিয়ে বেয়ে আসছে, পাশের ড্রেনে গিয়ে পড়ছে সেই রক্তটা। বিশুদ্ধ রক্ত গিয়ে মিশছে দূষিত জলের সাথে। সে এক অদ্ভুত দৃশ্য আর কি। গোবিন্দবাবু সামনে এগিয়ে যেতে যেতে বলল, গলার কাছটা একটা গভীর ক্ষত, দেখে মনে হচ্ছে গলাতে কোনো কিছু দিয়ে আঘাত করেই কাজটা করা হয়েছে। কিন্তু সমস্যা হলো আশেপাশের কেউ কিছু দেখেনি। এভাবে রাস্তার মধ্যে তাকে খুন করে কে রেখে যাবে সেটাই বুঝতে পারছি না। লোকটার পরিচয় কিংবা এমন কেউ আছে যে লোকটার ব্যাপারে কিছু জানে? এমন কেউ? বাজারের লোকেরা আর আশেপাশের লোকেরা কেউ লোকটাকে চেনে বলে মনে হয় না। দু একজনকে অতি সাবধানে সামনে এনে ভদ্রলোকের মুখ দেখানোর চেষ্টাও করেছি, কিন্তু না, তাতে কোনো লাভই হয়নি। তবে অনিরুদ্ধ, তুমি চিন্তা করো না, এখানে পায়ের ছাপ তেমন কিছুই ছিল না। পায়ের ছাপ দেখে তুমি কিছুই আন্দাজ করতে পারতে না। গোবিন্দবাবুর কথাটা অমূলক নয়, কারণ এমনিতেই গোটা জায়গাটা পিচ রাস্তা। সেই পিচ রাস্তার ওপরে পায়ের ছাপ ভেজা না হলে সহজে থাকে না। তবু একটু মনক্ষুণ্ণ হলাম। তবে গোবিন্দবাবু যে মৃত মানুষটাকে শনাক্ত করার জন্য কাজটা করেছে সেটা বুঝতে পারলাম। এবার আমি এগিয়ে গেলাম সামনের দিকে। মুখটা ভালোভাবে দেখা যায়। মুখে লম্বা দাড়ি, গোঁফ, মাথার চুল বেশ লম্বা, মাথায় একটা কাপড় বাঁধা রয়েছে। এক মুহূর্ত দেখে কিন্তু লোকটাকে অচেনা বলেই মনে হলো। লোকটাকে দেখে প্রথমেই কেন জানি না কাবুলিওয়ালার কথা মনে পড়ে গেল। লোকটাকে দেখে কাবুলিওয়ালা মনে হচ্ছে না, কেমন যেন মনে হচ্ছে। এমন একটা ভাব তার চেহারায় রয়েছে। আপনারও নিশ্চয়ই এটাই মনে হয়েছে। কাবুলিওয়ালা দেখলেই কিন্তু আমার প্রথমে মনে পড়ে টাকার কথা।
পাওনাদাররা এই কাবুলিওয়ালার মতোই হয়, কিন্তু লোকটা অচেনা, এদিককার নয়। এখানে লোকটা কেন এসেছিল সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, 2-3 জন লোক কি মৃতদেহ দেখেছিল? আর মৃতদেহটা প্রথমবার কে দেখেছে? মৃতদেহ প্রথম দেখেছে এখানকারই একটা লোক। লোকটা বাজার দিয়ে এই পথেই যাচ্ছিল, তখনই দেখতে পায় ব্যাপারটা। তারপরে চিৎকার চেঁচামেচি করে আশেপাশের লোকদের জড়ো করে। যারা প্রথম দেখেছে তারা একজন ছিল নাকি 3 জন? গোবিন্দবাবু বোধহয় আমার কথায় সামান্য এবার অবাক হলেন। একজন ছিল, ওই লোকটা। লোকটা গোবিন্দবাবুর ইশারায় সামনের দিকে এগিয়ে এলো। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি মৃতদেহ দেখেছো তাই না? তাহলে প্রথমে কি দেখেছিলে বলো তো? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আসলে মাছের বাজারে আমি বসি। ওখান থেকে এ পথে আমার একজন চেনা লোকের কাছে সবজির বাজারে যাওয়ার সময় ব্যাপারটা আমি দেখলাম। আসলে আমরা তো এদিকেই ঘোরাঘুরি করি, তাই ব্যাপারটা দেখে একটু অবাক হয়ে গেছিলাম। ওই পথে সহজে কেউ যায় না, আর লোকটাকে ওভাবে সেখানে বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে যখনই বুঝতে পারলাম যে ব্যাপারটা খুন, তখনই তাড়াতাড়ি গিয়ে সবাইকে ডেকে আনলাম। ব্যাপারটা দেখে তোমার খুন বলে মনে হলো কেন? আত্মহত্যা কিংবা দুর্ঘটনাও তো হতে পারে। দুর্ঘটনায় আবার কেউ এভাবে মরবে নাকি? আর যদি সেটাই হয় স্যার, তাহলে আশেপাশে কোনো অস্ত্র পাওয়া গেল না কেন? এবার কিন্তু তার কথায় আমি অবাক হয়ে গোবিন্দবাবুর দিকে তাকাতে গোবিন্দবাবু বললেন, সত্যিই অনিরুদ্ধ, আশেপাশে কিন্তু কোনো অস্ত্র পাওয়া যায়নি। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত। আত্মহত্যা তো হতে পারে না এটা, আর দুর্ঘটনা তো এভাবে হয় না। যদি ওর মাথায় কোনো বাড়ির দেওয়াল ভেঙে পড়তো তাহলে না হয় মানা যেত, কিন্তু ঠিক ঘাড়ের কাছে কিছু একটা এসে পড়বে আর সেটা কর্পূরের মতো উধাও হয়ে যাবে, সেটা তো হয় না। এটা নিঃসন্দেহে খুন। কেউ একজন খুন করে পালিয়ে গেছে। আমার কিন্তু এবার মিহিরবাবুর বলা কথাগুলো মনে পড়ল। তার মানে ভদ্রলোক মিথ্যে বলেননি, ব্যাপারটা ঠিকই দেখেছেন। কিন্তু খুনটা করল কে? তাহলে কি মিহিরবাবু যখন আগে এখানে এসেছিলেন তখন? আশেপাশের আরও কয়েকজনের সাথে কথা বলা হলো, তবে প্রথম যে লোকটি মৃতদেহ দেখেছিলেন তারপরেই সবাই দেখেছে। তবে মিহিরবাবু দেখা সেই 3টে লোককে তার মধ্যে পাওয়া গেল না। না হয় আমরা চিনতে পারিনি, আর না হয় লোকগুলো এদিকে না দেখেই সামনের দিকে চলে গিয়েছে। মিহিরবাবু তো গলির শেষ প্রান্তে গিয়ে ওদেরকে অপর প্রান্তে দেখতে পেয়েছিলেন। অনেক কিছুই ঘুরতে লাগলো মাথার মধ্যে। গোবিন্দবাবুকে বললাম মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিতে, যদিও নিশ্চিত যে খুন হয়েছে ওই ঘাড়ের কাছে আঘাতের জন্যই খুনটা হয়েছে, তবু সেটা একবার নিশ্চিত হওয়া দরকার। গোবিন্দবাবু বললেন, এমনিতে কি আর কেস কম আছে যে হঠাৎ করে এমন একটা কেস হাতে এসে পড়লো? এখন লোকটা কে সেটা খুঁজে বার করো, তারপরে লোকটাকে খুন করলো কে সেটা খুঁজে বার করো। আর কিছু করতে না পারলেই তো সব দোষ এসে পড়বে পুলিশের উপর। কি করি বলো তো অনিরুদ্ধ? লোকটার ব্যাপারে আর একটু খোঁজ খবর নিতে হবে। লোকটার নাম, ঠিকানা কিংবা যা কিছু একটা খুঁজে বার করতে হবে। আর তারপরে আমি দেখছি, ততক্ষণে আমিও আমার মতো কাজটা শুরু করি। বাড়ি ফিরে এলাম, আর বাড়ি ফিরে আসতে আবার মনে পড়ল মিহির বাবুর কথাগুলো। তিনি 2জনকে দেখেছিলেন, তাহলে 2য় জন নিশ্চয়ই ওই সময় আক্রমণ করতে আসেন। তার মানে কি যিনি মারা গেছেন তার কোনো বন্ধু কিংবা কাছের কেউ এই কাজটা করেছে? দেখতে দেখতে কেটে গেল 3টে দিন। গোবিন্দবাবু লোকটার ব্যাপারে কোনো খবর দিতে পারলেন না, আমিও কিছু করতে পারলাম না। তবে এর মধ্যে একদিন মিহিরবাবুর সঙ্গে দেখা হলো। দূর থেকে তাকে 2বার ডাকলাম, মেহেরবাবু, মেহেরবাবু শুনছেন? তিনি কিন্তু শুনতে পেলেন না। তারপর খানিকটা এগিয়ে যেতেই হঠাৎ পায়ের শব্দ শুনেই বোধহয় তিনি পেছনের দিকে তাকিয়েছিলেন। আমাকে দেখে সামান্য চমকে গিয়ে তারপর হেসে উঠলেন, বললেন, এই দেখুন, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা, ওই ব্যাপারটা কিছু হলো? মানে ওই যে লোকটার ব্যাপারে? না মিহিরবাবু, কোনো খবর তো পাওয়া যায়নি। ভদ্রলোকের ব্যাপারে এখনো জানতেই পারলাম না। আচ্ছা, আপনি যে সেদিন যে লোকটাকে ওই ভদ্রলোকের সঙ্গে দেখেছিলেন তার মুখ দেখতে পাননি তাই না? না অনিরুদ্ধবাবু, দেখতে পাইনি। আর কি করা যায় বলুন তো? যদি দেখতে পেতাম তাহলে হয়তো খুনিকেও দেখতে পেতাম। এমন একটা ব্যাপার ঘটে গেল অনিরুদ্ধবাবু,
অথচ সামান্যর জন্য আমি... ভদ্রলোকের মুখ দেখে বেশ হতাশ বলেই মনে হলো। আর সত্যিই তো, ক্ষণিকের দেখার সুযোগটা সামান্যর জন্যই হারিয়েছেন। আর বেশি কথা হলো না, তিনি বাড়ির দিকে চলে গেলেন। কিন্তু সে চলে যাওয়ার আগে তার ঠিকানাটা আগে জেনে নিলাম। পরদিন সকালে গোবিন্দবাবু টেলিফোন করে জানালেন যে লোকটি মারা গেছে তার ব্যাপারে খোঁজ পাওয়া গেছে। মিত্তিরদের বাজার এলাকায় কেউ তাকে না চিনলেও মদন ঘোষের বাড়ির কাছে যে হাই স্কুল রয়েছে তার পেছনে একটা মেস বাড়ি আছে। সেই মেস বাড়িতে অনেকেই ভাড়া নিয়ে থাকে। এই লোকটি নাকি সেখানেই থাকতো। লোকটির একটাই ব্যবসা, সেটা আমি প্রথমে সন্দেহ করেছিলাম। বিপদগ্রস্ত মানুষদের চড়া সুদে টাকা ধার দিয়ে থাকে, তারপর সেই টাকা তাদের কাছ থেকে আবার আদায় করেন। ওই যে কাবুলিওয়ালা বলেছিলাম, কথাটা ঠিকই বলেছিলাম, তিনি ওই রকমই। তবে তার সুদের পরিমাণ নাকি খুব বেশি চড়া। প্রয়োজনে তার কাছ থেকে টাকা নেয়। শুধু তাই নয়, তার কাছে অনেক কিছু বন্ধক রেখেও অনেকে টাকা নেয়। কারোর বন্ধক রাখার মতো কিছু না থাকলে তখন ভদ্রলোক মুখ চেনা কিংবা কারোর পরিচিত হলে তখনও তিনি টাকা দিয়ে থাকেন। তবে এই সব ব্যাপার এখন আইনের আওতায় চলে এসছে, তাই ভদ্রলোকের কারবারটা চুপিসারে হয়, চট করে যাতে কেউ দেখতে না পায় কিংবা জানতে না পারে। মেজবাড়িতে পুলিশ গিয়ে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করার পরে এই খবরটা বার করে আনতে পারে যে ভদ্রলোক যে খুন হয়েছেন তার নাম বিপিন বিহারী। ভদ্রলোকের বাড়ি এখানে নয়, ভদ্রলোক হিন্দুস্তানি বোধহয়, উত্তরপ্রদেশ কিংবা বিহারের দিকের লোক। সে এখানে এসে মেস ভাড়া নিয়েছিল আর সেখানেই সে থাকত। তার বাড়িতেও লোকজন আছে বলে শোনা যায়। মাঝে মাঝে চিঠিপত্র আসতো তার কাছে, আর তিনিও চিঠি লিখতেন। নিচে বাড়ির ম্যানেজারের কাছ থেকে গোবিন্দবাবু এই সমস্ত কথা জানতে পেরেছেন। আগেই বলেছিলাম, কাজের দিক থেকে গোবিন্দবাবু বেশ কর্মা লোক, তাই খুব একটা সমস্যা হয়নি। কিন্তু আসল কথাটা কিন্তু তখনও অজানা থেকে গেল। খুনটা করল কে? ভদ্রলোকের যে অনেক টাকা পয়সা বাজারে অনেকের কাছে থাকবে সে বিষয়টা স্বাভাবিক, কিন্তু গোটা কেসটা যেন ওই জায়গাতেই এসে থেমে যাচ্ছিল। সন্দেহ করার মতো লোক খুব একটা পাচ্ছিলাম না। একদিন গোবিন্দবাবুর সঙ্গে মেস বাড়িতে গিয়ে পড়লাম। ভদ্রলোক যে ঘরে থাকতেন তার পাশের ঘরে আরেক ভদ্রলোক রয়েছেন, তার নাম মলয় দাস। তিনি একটু ইতস্তত করে বললেন, অনিরুদ্ধবাবু, একটা কথা আমার মনে হচ্ছে তাই বলছি। আসলে কথাটা আপনার কোনো কাজে লাগতে পারে কি না আমি জানি না। এই যেদিন বিপিনবাবু খুন হলেন, মানে আমরা তো জানতে পেরেছিলাম ওই সন্ধ্যের দিকে, তো সেদিন সকালে সে কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। আসলে বেরোবার সময় তার সাথে আমার প্রায় কথা হতো। আজকে মাস 6 হলো আমার কাজ নেই। বেশ কিছু টাকা আমি বিপিনবাবুর কাছ থেকে ধারও নিয়েছিলাম। তবে হ্যাঁ, সত্যি বলছি, ধারের টাকা কিংবা সুদ কোনো কিছুর জন্য তিনি আমার কাছে তাগাদা করতেন না কখনো। বলেছেন আগে চাকরি পাই, তারপর না হয় ভাবা যাবে। তা বেরোবার সময় রোজই তার সঙ্গে আমার একটু একটু কথা হতো। সে বলেছিল যে তার কারোর কাছ থেকে টাকা আনতে যাওয়ার আছে। অনেকদিন ধরেই নাকি টাকা দিচ্ছে না, আজকে বেশ কিছু টাকা দেবে। আর হ্যাঁ, ওই মিত্তিরদের বাজারের কাছেই যাবে বলেছিল। আচ্ছা, কার সাথে দেখা করতে যাবে বা ঠিক কোন জায়গায় দেখা করতে যাবে সেটা বলেছিল? মিত্তিরদের বাজারের আশেপাশে তো লোকজন খুব একটা থাকে না, যা আছে পুরনো দিনের বাড়ি। সেখানে কারোর বাড়ি কি? না, সেটা আমার মনে হয় না। আসলে বলেছিল যে মিত্তিরদের বাজারের ওখানে একজন দেখা করতে আসবেন। লোকটা কোনো সরকারি অফিসারের কাজ করে। এর বেশি আমি কিছু শুনিনি। আর আমার মনে হয় কি, ওই টাকাটার জন্যই হয়তো ওই লোকটা খুন করেছে বিপিনবাবুকে, মানে এটা সম্পূর্ণ আমার মনে হয়। আর তারপর ওখান থেকে পালিয়ে গেছে। বিপিনবাবুকে খুন করলে তো আর টাকাটা দিতে হবে না, আর টাকার হিসেব কারো কাছে থাকবে না, তাই। আচ্ছা, আপনার টাকার হিসেব শুনেছি থাকে, মানে তারা টাকা ধার দেন কিংবা বন্ধক রেখে কোনো টাকা দেন, তাদের কাছে সব কিছুরই একটা হিসাব থাকে। এমন কোনো হিসাব? মলয়বাবু যেন কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হ্যাঁ অনিরুদ্ধবাবু, আপনি ঠিকই বলেছেন। এমন একটা হিসেবের খাতা তো বিপিনের থাকার কথা। ঘরের চাবি তো পুলিশের কাছেই রয়েছে। আপনারা যদি একবার ভেতরে ঢুকে দেখেন তাহলে হয়তো পেতে পারেন। একটানা এতটা বলে চুপ করতেই বৌঠান বলে উঠল, আচ্ছা, ভিতরে ঢুকে খাতাটা নিশ্চয়ই পেয়েছিলে?
নাকি খাতাটা সেখান থেকেও চুরি গিয়েছিল? খাতাটা ওখানেই ছিল। খাতা থেকে বেশ কিছু নাম খুঁজে পেয়েছিলাম। শুধু তাই নয়, নামের সাথে কে কত টাকা নিয়েছে সে সমস্ত কিছু লেখা ছিল। তবে ঠিকানা কিন্তু লেখা ছিল না। ঠিকানা লেখা থাকলে আমাদের বেশ খানিকটা সুবিধে হতো, লোকগুলোকে খুঁজে বার করতে পারতাম। কিন্তু না। আচ্ছা, ওই নামের মধ্যে চেনা কোনো নাম ছিল? না, চেনা কোনো নাম খুঁজে পাইনি। তারপর মনে হলো এই নামগুলো যাদের, তারা নিশ্চয়ই তাদের সাথে এই বিপিন মাঝে মাঝে দেখা করতে আসতো। তাই বাজারের মধ্যে তাদের আশেপাশের কেউ না কেউ লোকটাকে দেখে থাকবে। এভাবেও তো খুঁজে বার করা যায়। আসলে বিপিন কাদের সাথে দেখা করতে যেত, আর সেদিন সকালে সে কার সাথে দেখা করতে গিয়েছিল মিত্তিরদের বাজারে, সেটা জানাটা খুব দরকার ছিল। আমার ভাবনা মতো বিপিনের দুটো ফটো নিয়ে আমরা পরদিন সকালে গেলাম মিত্তিরদের বাজারে। এদিক ওদিক বেশ কিছুক্ষণ দেখতে লাগলাম। মাছের বাজারে তার ছবি দেখাতে দেখাতে চলেছি, হঠাৎ করে একজন মাছওয়ালা বলে উঠল, আরে আরে এই লোকটা এই লোকটা তো সেদিন মারা গেছিল বাবু। হ্যাঁ স্যার, এই লোকটাই তো সেদিন মারা গেছিল, কিন্তু আজকে সকালে এই লোকটাকেই আমার কাছে দেখেছিলাম স্যার। দেখেছিলে? কখন দেখেছিলে বলো তো? সকালের দিকে আসলে একটা লোকের সঙ্গে বোধহয় এসেছিল। আমি তো প্রথমে খবরটা জানতে পারিনি, পরে জানলাম যে একটা লোক মারা গেছে। তবে যে লোকটার সঙ্গে এসেছিল সে কিন্তু মাঝে মাঝে আসে আমার বাজারে। লোকটার নাম জানো আর কোথায় থাকে জানো? মাছওয়ালা নাম বলতে পারলো না, তবে ঠিকানা যেটা দিল সেটা আমার বাড়ির কাছাকাছি। বেশ অবাক হলাম, তাহলে কি লোকটাই এই কাজটা করেছে? কিন্তু সেটা নাও হতে পারে। বাজার থেকে চলে আসবো এমন সময় হঠাৎ করে মিহির বাবুর কথা মনে পড়ল। আরে মিহির বাবু তো সেদিন সকালে মাছের বাজারে এসছিলেন, তারপরে সবজির বাজারেও গিয়েছিলেন, আর তার সাথে সাথেই অদ্ভুত একটা খটকা লাগলো। মাছওয়ালাকে জিজ্ঞেস করে সকালে ঠিক কোন সময় তিনি লোকটাকে দেখেছিলেন সেটা জানতে চাইলাম। মাছওয়ালার লোকটার বর্ণনা যা দিয়েছিল তাতে কিন্তু চট করে খুঁজে পাওয়া সম্ভব নয়। অমন বর্ণনা আরও 4-5টা মানুষের হতে পারে। আসলে মাছওয়ালাদের কাছে অনেক চেনা লোক থাকে যারা প্রতিদিন তাদের কাছে আসে। তার মধ্যে ঠিক একজনকে বিশেষভাবে বর্ণনা করা সহজ কাজ নয়। সেটা বুঝতে পারছিলাম। অপরাধী হাতের কাছে এসেও আবার দূরে চলে যাচ্ছে, কারণ আমাদের এলাকায় এমন অনেকেই থাকতে পারে যাদের মাছের বাজারে দেখা যায়। কিন্তু অনিরুদ্ধদা, তুমি তো বলেছিলে এই কেসের সাথে পেনটার সম্পর্ক রয়েছে, আর তাছাড়া গোটা ব্যাপারটা তো এখনো কিছুই বুঝতে পারলাম না আমরা। অনিরুদ্ধদা হাসলো, তারপরে বলল, কেসটা হয়তো শেষ হতো না যদি হঠাৎ করে আমার একটা কথা মনে না পড়ে যেত। সেটা মনে পড়ে গিয়েছিল বলেই কেসটা আমি সমাধান করতে পেরেছিলাম। মিহিরবাবু যেদিন প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন তিনি কি কি বলেছিলেন সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। বৌঠান এই জায়গাটা শোনেনি, তাই সে কিছুই বলতে পারল না। আমার যতটা মনে পড়লো আমি ততটাই বললাম। অনিরুদ্ধদা বলল, মিহিরবাবুর কথায় প্রথম দিনই আমার বেশ খানিকটা খটকা লেগেছিল, আর সেদিন সেই মাছওয়ালার কথা শুনে, সামান্য বর্ণনা শুনে আমার একটা সন্দেহ হয়েছিল মিহিরবাবুর দিকে। তাই আমি মিহিরবাবুর ব্যাপারে খোঁজ করতে লাগলাম। পুলিশ পাঠালাম তার কাছে, কিন্তু পুলিশ আমায় জানালো মিহিরবাবু বলে কোনো লোক ওই ঠিকানায় অন্তত থাকে না। অথচ মিহিরবাবু নিজে আমাকে ওই ঠিকানা দিয়েছেন। যে চায়ের দোকানে তার সাথে দেখা হয়েছিল সেখানেই তার খোঁজ করতে লাগলাম। তার চেহারার বর্ণনা দিতেই চায়ের দোকানদার জানালো তার নাম মিহিরবাবু মোটেই নয়, তার নাম হলো সমর রঞ্জন। আর তিনি এদিকে থাকেন না, এদিকে মাঝে মাঝে আসেন। তবে তিনি যে এক সরকারি অফিসে কেরানির কাজ করেন সে কথাটা ঠিক, তবে কোথায় কাজ করেন সে কেউ বলতে পারল না। সে কি? তার মানে প্রথম দিন ভদ্রলোক মিথ্যে কথা বলেছেন? ভদ্রলোক প্রথম দিন শুধু মিথ্যে কথা বলেনি, আমায় বিভ্রান্ত করার চেষ্টাও করেছিলেন। কিন্তু তিনি যে কেন এই কাজটা করেছিলেন সেটা আমি বুঝতে পারিনি প্রথমে, যদিও পরে বুঝতে পেরেছিলাম। ভদ্রলোকের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য আশেপাশের অনেকের সাথে কথা বলি, এমনকি পুলিশকেও সেই কাজে লাগাই। প্রায় 7 দিনের মাথায় খবরটা আমার কাছে আসে। সমর রঞ্জন নামে একজন ভদ্রলোক কাছেই এক সরকারি অফিসে কেরানির কাজ করতেন বটে, কিন্তু প্রায় দিন 10 আগে তিনি সেখান থেকে কাজ ছেড়ে অন্যত্র চলে গেছেন। কোথায় চলে গেছেন, কেন চলে গেছেন তার কোনো কিছুই জানা যায়নি। আমি তার বাড়িওয়ালার কাছ থেকে অনেক কিছুই জানতে পেরেছিলাম। যে লোকটি মারা গেছে অর্থাৎ বিপিন বিহারী, সে মাঝে মাঝেই তার বাড়িতে টাকার জন্য যেত।
আসলে বছর দুয়েক আগে সমর রঞ্জন বাবু তার মেয়ের বিয়ের জন্য বেশ কিছু টাকা চড়া সুদে তার কাছ থেকে নিয়েছিলেন। সরকারি অফিসে কাজ করলেও বাড়ি ভাড়া এমনকি অন্যান্য খরচ মেটাতে গিয়ে হাতে তার কিছুই থাকতো না। তাছাড়া তার 3 মেয়ে, তার মধ্যে বড় মেয়ের বিয়েতে তিনি তার সমস্ত সঞ্চয় খরচ করেছিলেন। মেজ মেয়ের বিয়েতে তিনি ধার করেছিলেন। এখনও তার কাছে ছিল ছোট মেয়েটি। সমস্ত খবর জোগাড় করে গোবিন্দবাবুর সাথে দেখা করলাম। থানায় বসে গোবিন্দবাবু ফাইলের দিকে তাকিয়ে বললেন, তাহলে কি হবে অনিরুদ্ধ? লোকটাকে কি ধরতে পারবো না? নিশ্চয়ই ধরা যাবে, তবে বেশ খানিকটা সময় লাগবে। আমার মনে হয় সমর রঞ্জন যখন নিশ্চিত হবে তার এই অপরাধের ব্যাপারটা কেউ ধরতে পারেনি, তখন সে আবার এখানে ফিরে আসবে। না হলে তার স্ত্রীর বাপের বাড়ি কিংবা তার আত্মীয়দের ব্যাপারে একটু গোপনে খোঁজ খবর রাখলেই তাকে ধরা যাবে। আমার মনে হয় তার বড় মেয়ে কিংবা মেজ মেয়ের বাড়িতেও খোঁজ খবর রাখা দরকার। তবে কেউ যেন জানতে না পারে পুলিশ সমর রঞ্জনের ব্যাপারে খোঁজ করছে। ঠিক আছে? ধরা পড়েছিল সেই ভদ্রলোক? ধরা পড়েছিল, তবে খানিকটা সময় লেগেছিল। মাসখানেক পরে তিনি আবার শহরে ফিরে এসেছিলেন। পুলিশ তার সমস্ত তল্লাশি গোপনে চালাচ্ছিল, তাই শহরে জেতার জন্য একটা পুলিশের দল অপেক্ষা করছে সেটা সমর রঞ্জন বাবু কিছুতেই বুঝতে পারেন। বাড়িতে তিনি যেদিন ফিরলেন সেদিনই তার বাড়ির লোক আমাদের জানিয়ে দিল তিনি ফিরেছেন। সেদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হলো। ভদ্রলোক বোধহয় বুঝতে পারেননি যে তার জন্য আমরা অপেক্ষা করছি। পরদিন সকালে পুলিশি হেফাজতে আমি ভদ্রলোকের মুখোমুখি হয়েছিলাম। তিনি মাথা তুলে আমার দিকে তাকাননি, মাথা নিচু করেই ছিলেন। সমর রঞ্জন, গোটা ব্যাপারটা আপনি ভালোভাবেই পরিকল্পনা করেছিলেন, কিন্তু সামান্য ভুল হয়ে গেল, তাই না? আপনি বুঝতে পেরেছিলেন এই গোটা ব্যাপারে আপনার ওপর সন্দেহ যাবে। তার সাথে এমন একটা ব্যাপার খাড়া করতে চাইলেন যে আপনি জানেনই না কোন কে হয়েছে। আপনি হয়তো ভাবতে পারেননি আমরা বিপিনবাবুর বাড়িতে গিয়ে তার হিসেবের খাতা থেকে আপনার খবর পাব। আপনি প্রতিবার আমায় মিহির বাবু বলে পরিচয় দিয়ে আমায় বিভ্রান্ত করেছিলেন, যাতে আপনার আসল নাম আমি জানতে না পারি। যদি আপনার আসল নাম না জানতাম তাহলে বিপিনবাবুর খাতায় আপনার সমর রঞ্জন নামটা দেখেই আপনাকে ধরে ফেলতে পারতাম। কিন্তু আপনার একটা ভুল হয়ে গেছে। আপনি বলেছিলেন আপনি মাছের বাজার থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলেন সবজির বাজারে। তখন সেখান থেকে ফেরার সময় ব্যাপারটা দেখতে পেয়েছিলেন। কিন্তু মাছের বাজার থেকে সবজির বাজারে যাওয়ার মধ্যে অনেক বড় একটা সময় কিন্তু আপনি ওই মাঝামাঝিতেই ছিলেন। তার কারণ মাছের বাজারে আপনি যার কাছ থেকে মাছ নিতেন তার সাথে আমি কথা বলে আপনার বেশ খানিকটা ধারণা তাকে দেওয়ায় সে আপনাকে চিনতে পারে। তবে সে আপনার নাম জানতো না, সে আপনার ঠিকানা দিয়েছিল। আপনি প্রতি রবিবার তার কাছে মাছ নিতে যেতেন এবং আপনার চেনা সবজিওয়ালাটি আপনার শনাক্ত করতে পারে। কিন্তু ওই দুজনের কাছে যাওয়ার সময়টা অনেক বড় ছিল। এবার আসি আমার আসল কথায়। সমর রঞ্জন বাবু চুপ রইলেন। গোবিন্দবাবু একবার তার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু খুনের কারণ কি ওই টাকা? আমার মনে হয় পুরোপুরি টাকা নয়। আসলে টাকা হয়তো সমর রঞ্জন বাবু কোনো না কোনো একদিন ফিরিয়ে দিতেনি। আসলে সমরবাবু একজন সরকারি চাকুরে। তাছাড়া তার ব্যাপারে আমি যতটা খোঁজ নিয়েছি তাতে তার সম্পর্কে খুব একটা কোনো কথা আমি শুনতে পাইনি। বোধহয় বিপিন বিহারী টাকার জন্য বারবার তার পিছু পিছু ঘোরা এবং সবার সামনে তাকে অপমান করার ব্যাপারটা তার খারাপ লেগেছিল। এমনকি সেদিন কথা বলার জন্য ডাকার পরেও সে মাছের বাজারের কাছে বেশ কয়েকবার বোধহয় টাকার কথা বলে সমরবাবুকে একটু বেশি বিব্রত করে ফেলেছিল। মনে আছে গোবিন্দবাবু, আপনাকে বলেছিলাম কাবুলিওয়ালার কথাটা? কাবুলিওয়ালারা আসলে নিচের টাকা ঠিক বার করে নিতে জানে। তারা টাকা দিত, তার সাথে সারাদিন ছায়ার মতো লেগে থেকে তাকে বিরক্ত করে নিজের টাকা বার করত। আমার মনে হয় সমরবাবুর কাছে সত্যিই হয়তো দেওয়ার মতো টাকা ছিল না। এতক্ষণ চুপ করে থাকলেও সমরবাবু এবার মুখ তুললেন। তারপর চিৎকার করে বললেন, না, ছিল না, ছিল না অনিরুদ্ধবাবু। বিশ্বাস করুন, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি নিশ্চয়ই দিয়ে দিতাম। কেন শুধু শুধু এভাবে প্রতিদিন ও আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে, এমনকি আমার মেয়েকে পর্যন্ত অপমান করত? বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেবে না বলে দিয়েছিল। আমার কাছে আর করার মতো কিছুই ছিল না। আমি তাকে বুঝিয়ে বলতে চেয়েছিলাম সমস্তটা, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। তাই তাই সেদিন তাকে টাকা দেব বলেই ওখানে ডেকেছিলাম। তারপর মৃতদেহ দেখে কিন্তু আমার একটা সন্দেহ হয়েছিল।
আসলে মৃত্যুটা ওখানে হলেও মৃতদেহ ওভাবে বসিয়ে দিয়ে এসেছিলেন সমরবাবু নিজেই। তিনি নিজেও খেয়াল করেননি সেটা। তিনি খুন করেছিলেন যেটা দিয়ে, সেটা তিনি তাড়াহুড়োতে আবার তার পকেটে করে নিয়ে চলে এসেছিলেন, তাই না সমরবাবু? কথাটা শুনে সমরবাবু নিজের পকেটের দিকে তাকালো। তার পকেটে ঠিক আগের দিনের মতো সেই একটা টিপটিপে পেন। আমি এগিয়ে গিয়ে পেনটা হাতে তুলে নিলাম। তারপর পেনটার মুখটা খুলতেই বেরিয়ে এলো একটা নিপ। তবে সেটা নয়, আসলে টিপ পেনের জায়গাটা দিয়ে নিপটা বাইরে বের করা যায়। তার নিচের দিকে রয়েছে একটা ধারালো অংশ, যেটা ঘুরিয়ে নিচের দিকে করা হয়েছে এখন। তবে সেটাকে উল্টো দিকে ঘোরালেই সেটা একটা অস্ত্রের মতো বাইরে বেরিয়ে আসবে। আর সেটা দেখেই বললাম, এইটাই তো ছিল, তাই না? আমি খেয়াল করে দেখেছিলাম এই পেনটা আপনার কাছে সব সময় থাকে। সেদিন যখন আপনি আমার বাড়িতে গিয়েছিলেন তখনও ছিল। পেনের এই যে অংশটার একদম শেষের দিকে সামান্য কিছু একটা লেগেছিল প্রথমে। আমার মনে হয়েছিল পেনটা হয়তো লাল কালির, তাই পেনের শেষের অংশ থেকে কোনোভাবে কালি লেগেছে আপনার জামায়। কিন্তু পরে বুঝতে পারলাম ওটা আসলে রক্ত। আপনি তাড়াহুড়োয় মাথা ঠিক রাখতে না পেরে পেনটা সঙ্গে করে নিয়ে এসেছিলেন। কিন্তু সত্যি বলছি, আপনি আমায় ঘোল খাইয়ে দিয়েছিলেন। যদি ওই মাছওয়ালা আর সবজিওয়ালা আপনাকে প্রতি রবিবার দেখতে দেখতে অভ্যস্ত না হয়ে যেত, তাহলে হয়তো এত সহজে আপনাকে খুঁজে বার করতে পারতাম না। আর ওই আপনার নামটা, কিন্তু আপনি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেলে সন্দেহ আপনার ওপরেই পড়তো। তবু আপনি প্রতি রবিবার একই মাছওয়ালা আর একই সবজিওয়ালার কাছ থেকে বাজার করে বড্ড বিপদে পড়ে গেলেন। তার মানে এটা একটা খুনির মার্ডার ওয়েপেন, আর এটা তুমি ঘরে যত্ন করে রেখে দিয়েছো? একবার ভেবে দেখ ভাস্কর, পেনটার পেছনের দিকটা চেপে বার করলে সেটা দিয়ে সুন্দরভাবে লেখা যায়, অথচ পেনের যে অংশটা দিয়ে সেটা বুক পকেটের সঙ্গে ঝোলানো থাকে সেই অংশটাকে অদ্ভুতভাবে উল্টো দিকে ঘোরানো যায়। তাহলেই বেরিয়ে আসবে একটা অস্ত্র, আর সেই ধারালো অস্ত্র দিয়ে গলার কাছে একটা সঠিক জায়গাতে জোরে চাপ দিতে পারলেই কেল্লা ফতে। আমি বন্ধ আলমারিটার দিকে তাকালাম। অনিরুদ্ধদা তখনও হাসছে। তার হাসির শব্দ ছাপিয়ে আমি যেন দেখতে পেলাম সেই লাল রঙের বাক্সটা, আর তার ভেতরে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা পেনটা। তবে পেনটাকে যেন পেন বলে মনে হলো না, মনে হলো একটা ধারালো অস্ত্রের মতোই পেনটা ঝকঝক করে উঠল এই ঘরের অল্প আলোতে। সত্যি এমন কাজ অনিরুদ্ধদার পক্ষেই সম্ভব। বৌদিমণি রান্নাঘরের দিকে চলে গিয়েছিল। অনিরুদ্ধদা বলল, তোকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম না, ওই মিহির বাবু অর্থাৎ সমর রঞ্জন বাবুর কথা শুনে তোর কি মনে হয়েছিল? আমার কিন্তু সেদিনই মনে হয়েছিল ভদ্রলোক কিছু একটা ভুল বলছেন, আর না হলে মিথ্যে বলছেন। কারণ গোটা ব্যাপারটা এত সুন্দরভাবে গুছিয়ে তিনি বলেছিলেন, এমনটা সহজভাবে বলা কারোর পক্ষে সম্ভব নয়। যখন সে একটা মৃতদেহ দেখে ভয় পেয়েছে, তার পক্ষে সম্ভব নয় এত কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করা, অথচ তিনি সেটা করেছিলেন। তবে এখন এই কেসে আমি প্রথমে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারিনি। এখন হলে হয়তো তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিতে পারতাম। অনিরুদ্ধদা কথা শেষ করে উঠে দাঁড়াল। আমিও চেয়ার ছাড়লাম পাশের ঘরে যাওয়ার জন্য। ব্যাপারটা লিখে রাখতেই হবে।